আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কথা দেখা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। দুঃখিত, কয়েক মিনিট লেট হয়ে গেল, সেটিং প্রবলেমের জন্য। ইনশাল্লাহ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেষ করব, ধ্বনি ও বর্ণ। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাস্ট প্রশ্ন কমন থাকবেই, এখান থেকে মাস্ট আপনাদের প্রশ্ন কমন থাকবেই। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে মাস্ট প্রশ্ন কমন থাকবেই। এখনই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা আমি আবারও বলছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এমনকি আশা করি প্রথম দিকে একটু খারাপ লাগলেও পরে যে খুবই ভালো লাগবে। এটা অনেক ইনফরমেশন আছে আজকে ধ্বনি ও বর্ণে। ধ্বনি ও বর্ণ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, ইনশাল্লাহ আমরা শেষ করে দেব। সবাই যুক্ত হয়ে যাবেন। ওকে, সরি, আমরা এখনই শুরু করে দেবো। আর আপনারা ক্লাসটি একটু আপনাদের গ্রুপে শেয়ার করে দেন। তাহলে আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ। আজকের ক্লাস টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ। দেখুন, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, এক কথায় 5 স্টার। ইতিপূর্বে যে দুইটি ক্লাস নিয়েছি সেগুলো কিন্তু ছিল 3 স্টার, বাট আজকের ক্লাসটি কিন্তু 5 স্টার। সো আজকের ক্লাসটি কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি বারবারই বলছি, আজকের ক্লাসটি কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই শুরু থেকে শেষ অবধি থাকবেন, এই রিকোয়েস্টটাই রইল। অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ অবধি সবাই থাকবেন। আমরা ধ্বনি ও বর্ণ শিখব। দেখুন, এই যে ধ্বনি, এই ধ্বনিটা মূলত কেন ব্যবহার করা হয় বলুন তো? ধ্বনি কি লেখার জন্য ব্যবহার করা হয় বা লেখার ক্ষেত্রে ধ্বনির কথা আসে? না, ধ্বনি কিন্তু লেখার ক্ষেত্রে আসে না। মূলত ধ্বনি কখন আসে? ধ্বনি বিষয়টা হচ্ছে উচ্চারণের সঙ্গে সাদৃশ্য। তাহলে ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যম। মূলত এই ধ্বনিটা কি? তাহলে মূলত ধ্বনিটা হচ্ছে, আমরা প্রথমে জেনে নেই, তাহলে ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যম। ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যম। তাহলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যম। তাহলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যম। আর এই যে বর্ণ, দেখুন, বর্ণ কখন আমরা ব্যবহার করি? বর্ণ কি বলার সময় বেশি ব্যবহৃত হয়? মানে কোন সময় আইডেন্টিফাই করি বর্ণটা? দেখুন, লেখার সময় আমরা বর্ণ ব্যবহার করি, যেমন স্বরেও কিন্তু আমরা লেখার সময় ব্যবহার করি। সো বর্ণ হচ্ছে কি? বর্ণ হচ্ছে লেখার মাধ্যম। ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যম, আর বর্ণ হচ্ছে লেখার মাধ্যম। ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যম, আর বর্ণ হচ্ছে লেখার মাধ্যম। তাহলে ধ্বনি উচ্চারণের মাধ্যম আর বর্ণ হচ্ছে লেখার মাধ্যম। তাহলে ধ্বনি ও বর্ণের মধ্যে মূল যে পার্থক্যটা আশা করি বুঝেছেন। ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যম আর বর্ণ হচ্ছে লেখার মাধ্যম। তাহলে আমরা কি বুঝলাম ধ্বনি ও বর্ণটা কি? কমেন্ট করে যাবেন, যেন আমার ক্লাস
নিতে একটু আগ্রহ বেশি হয় যে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন জন্য। তাহলে ধ্বনি হচ্ছে উচ্চারণের মাধ্যম আর বর্ণ হচ্ছে লেখার মাধ্যম। তাহলে ধ্বনি নির্দেশক প্রতীকই হচ্ছে চিহ্ন। তাহলে ধ্বনি নির্দেশক প্রতীক আবার হচ্ছে কি, এই বর্ণ হচ্ছে, বর্ণ কাকে বলে? ধ্বনি নির্দেশক, ধ্বনি নির্দেশক, ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে, প্রতীক বা চিহ্নকে। তাহলে বর্ণ কাকে বলে? বর্ণ কাকে বলে? ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকেই বর্ণ বলে। আমরা ধ্বনিটাকে নির্দেশ করতে যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় সেটি মূলত কি? সেটি মূলত হচ্ছে বর্ণ। দেখুন, আমরা এখানে এই টপিকেই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে হয়তোবা এটা সবাই স্কিপ করে যায়, বাট আমি রিসেন্টলি এটা একটু ঘেটে দেখেছি যে এখান থেকে বর্ণ আসে, মানে পরীক্ষায় প্রশ্ন আসে, যার কারণে এটা ইনক্লুড করে দিচ্ছি আমার লেকচারের মধ্যে। হয়তোবা এখানে একটু বোরিং লাগতে পারে, আর অনেকেই এইটা মানে হয়তোবা আলোচনা করেও না, বাট আমি রিসেন্টলি দেখতে পেয়েছি বেশ কিছু প্রশ্ন এসেছে, যা তাই এবার এবছরই শুধু এই আমার লেকচারে অ্যাড করেছি। তারপরে আমরা মজার বিষয়টাতে চলে যাব। আসলে বোরিং বিষয়গুলো প্রথমে রাখাই ভালো, কারণ পরে গিয়ে দেখা যাবে আরো বোরিং হয়ে যাবেন, কিন্তু পরে গিয়ে যদি আমরা একটু মজা করে ক্লাস করি তাহলে ভালো লাগবে। দেখুন, বাকযন্ত্র কাকে বলে? এই বাকযন্ত্র কাকে বলে? বাকযন্ত্র কাকে বলে? ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে এক্ষেত্রে বাকযন্ত্র বলে। তাহলে ধ্বনি উচ্চারণ করতে, ধ্বনি উচ্চারণ করতে, ধ্বনি উচ্চারণ করতে যেসব যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে, ধ্বনি উচ্চারণ করতে যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে এক্ষেত্রে একত্রে বাকযন্ত্র বলে। এই যে এই বাকযন্ত্র থেকেই মূলত একটা প্রশ্ন রিসেন্টলি আমি দেখতে পেয়েছি, ভালো প্রশ্ন এসেছে। যার কারণেই মূলত আমরা বাকযন্ত্র নিয়ে আলোচনা করব। যে ধ্বনি উচ্চারণ করতে আমরা যে এই যে কথা বলি, কথা বলার সময় কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, যেমন ফুসফুস কাজ করে, স্বরযন্ত্র কাজ করে, জিহ্বা। আপনারা একবার চিন্তা করুন, জিভ ছাড়া কি আপনি উচ্চারণ করতে পারবেন? আর উচ্চারণ মানে কিন্তু হচ্ছে ধ্বনি, মানে আপনি কি জিভ ছাড়া উচ্চারণ করতে পারবেন? পারবেন না কিন্তু। তো এই যে আমরা কথা বলার সময়, আমরা ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে, এক কথায় সেগুলোকে কি বলে? বাকযন্ত্র বলে। সেগুলোকে কি বলে? বাকযন্ত্র বলে। একবার চিন্তা করুন, জিভ ছাড়া একটু কথা বলার চেষ্টা করুন, আপনি কিন্তু পারবেন না। সো আমাদের কথা বলার সময় অর্থাৎ ধ্বনি উচ্চারণ করার সময় যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে কি বলে? বাকযন্ত্র বলে। তো এই যে বাকযন্ত্র থেকে যেগুলো থেকে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। যেমন এই বাকযন্ত্রর বিভিন্ন প্রত্যঙ্গ কোনগুলো? ধরুন ফুসফুসটা, ফুসফুস এটা হচ্ছে একটা বাকযন্ত্রের একটা অংশ, মানে বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ এগুলো আর কি। ফুসফুস রয়েছে, শ্বাসনালী রয়েছে, ফুসফুস রয়েছে, শ্বাসনালী রয়েছে, ফুসফুস রয়েছে, শ্বাসনালী রয়েছে, স্বরযন্ত্র রয়েছে, এরপরে হচ্ছে জিভ রয়েছে, আলজিভ রয়েছে,
দেখুন আমরা আলজিভ ছাড়াও কিন্তু কথা বলতে পারি না, অনেকের কথা এই আলজিভের জন্য কিন্তু বেঁধে যায়, অনেকে আমাদের কথা বলার সময় কিন্তু অনেকের অনেক প্রবলেম হয়, এই আলজিভের জন্যই কিন্তু প্রবলেম হয়। এরপরে তালু রয়েছে, মূর্ধা রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে দন্তমূল বা দন্ত, দন্ত মূল বা দন্ত, এরপরে রয়েছে উষ্ঠ, নাসিকা। এই যে এইখান থেকে এই অংশগুলোর নাম লিখে আপনাকে প্রশ্ন করা হবে, এই অংশগুলোর নাম লিখে আপনাকে প্রশ্ন করা হবে যে স্বরযন্ত্র বা জিভ কি। তখন আপনাকে বিশেষ করে এই যে ফুসফুস দিয়ে থাকে, ফুসফুস শ্বাসনালী, স্বরযন্ত্র, এইগুলো কিন্তু দিয়ে প্রশ্ন করা হয় যে বাকযন্ত্রের অংশ কোনটি, বাকযন্ত্রের অংশ কোনটি প্রশ্ন করা হয়। বুঝতে পেরেছেন? আমি কি আপনাদেরকে হচ্ছে একটু বিগত সালের প্রশ্ন কি দেব নাকি? আসলে আপনাদের দেখা যায় যে ফুল বেসিকটা দিতে গিয়ে বিগত সালের প্রশ্ন আমি আলোচনা করছি না, যদি টাইমলি থাকে তাহলে কিন্তু আমরা বিগত সালের প্রশ্নটাও কিন্তু আলোচনা করতে পারি। ওকে, তাহলে ফুসফুস হচ্ছে, এরপরে দেখুন আমরা ফুসফুস নিয়ে আলোচনা করব। এখন আমরা একে একে কয়েকটা বিষয়, এই বিষয়গুলোর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। ফুসফুস কি? এই ফুসফুস হচ্ছে, এখান থেকেও প্রশ্ন আসে, এই ফুসফুস থেকে প্রশ্ন আসে যেহেতু, যার কারণে এখান থেকে কিভাবে প্রশ্ন আসে সে বিষয়টা আমরা একটু পরে দেখব, কিন্তু আমরা এখন মূল বিষয়টা জেনে নিই। ফুসফুস হচ্ছে ধ্বনি সৃষ্টিকারী বায়ু উভয়ের উৎস ফুসফুস। আচ্ছা, ফুসফুস হচ্ছে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস। তাহলে ধ্বনি সৃষ্টিকারী, ধ্বনি সৃষ্টিকারী, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের, বায়ু প্রবাহের উৎস, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস। তাহলে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস। ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে, তাহলে এই যে আমরা শ্বাস গ্রহণ করি আর ত্যাগ করি এটা কিন্তু এই ফুসফুসের জন্য। তাহলে ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে, ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে, ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। তাহলে ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। দেখুন, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস। ফুসফুস কেন ব্যবহার করা হয়? মূলত ফুসফুস কোন কাজে ব্যবহৃত হয়? শ্বাস গ্রহণ ও ত্যাগ করার সময়। আমরা অনেককে বলি, মানে আমাদের যখন শ্বাসকষ্ট হয়, মানে শ্বাসকষ্ট হলে ডাক্তারের কাছে নিয়ে গেলে কিন্তু এই বলা হয় যে ফুসফুসের সমস্যা হয়েছে, অনেক সময় কিন্তু এই কথাটি বলে। তাহলে কিন্তু এই ফুসফুস মূলত শ্বাস গ্রহণ, ত্যাগ ও গ্রহণের কাজে। ফুসফুসের সমস্যা হলে, ফুসফুসের সমস্যা হলেই কিন্তু মানে মূলত কিছু সমস্যা হয়। কি বলবো যে আমার দাদাও কিন্তু এই ফুসফুসের জন্যই মারা গিয়েছিল, মানে তাকে হসপিটালে নেওয়া হয়েছিল, নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল, পরে আমরা কিন্তু জানতে পারি যে ফুসফুসের সমস্যা হয়েছিল। তো আসলে ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করার কাজে ব্যবহৃত হয়, যার কারণে যখন শ্বাস গ্রহণ করতে বা ত্যাগ করতে প্রবলেম হয় তখন আমরা যদি ডাক্তারের কাছে যাই তখন তারা কিন্তু বলে ফুসফুসের সমস্যা হয়েছে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আর এক টপিকে, আমরা স্বরযন্ত্রে চলে যাচ্ছি। শ্বাসনালীর উপরের অংশকে মানে শ্বাসনালী, এই যে আমরা শ্বাসনালী আছে আমাদের, শ্বাসনালীর উপরের অংশটা মানে শ্বাসনালীর, শ্বাসনালীর উপরের অংশে, শ্বাসনালীর উপরের অংশে
ষড়যন্ত্রের অবস্থান। এই ষড়যন্ত্রের অবস্থান তাহলে কোথায়, এই প্রশ্নটা কিন্তু আসবে যে শ্বাসনালীর উপরের অংশে কিন্তু ষড়যন্ত্রের অবস্থান। শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান। বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে, ধ্বনি সৃষ্টি করে। মানে বাতাস, এই যে বাতাস মানে কথা বলার সময় কিন্তু আমাদের একটা বাতাস, মানে আমরা যদি মুখের সামনে আমাদের হাত লাগিয়ে হালকা কিন্তু বাতাস লাগবে কথা বলার সময়। আপনি কথা বলুন, দেখবেন আর হালকা বাতাস লাগবে। তো এই যে বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে, বাতাস কোথায় কার মধ্য দিয়ে বেরিয়ে আসে, বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে। বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে। তাহলে বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে অনেক সময়, এটা আসতে দেখা যায় যে হচ্ছে আপনার বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয়। এই যে আমরা যে এখন বাকযন্ত্র পড়ছি, এই বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয়, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয়, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি বলুন তো? সবচেয়ে সচল একবার ভাবুন, নিজের মধ্যেই একবার ভাবুন, সবচেয়ে সচল সেটা হচ্ছে জিভ। সবচেয়ে সচল হচ্ছে জিভ। তাহলে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিভ। তাহলে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় হচ্ছে জিভ। এইবার বলুন তো, এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে আমরা আসতে দেখা যায়, সেটা হচ্ছে মৌলিক ধ্বনি কয়টি? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে আসবে। মৌলিক ধ্বনি কয়টি? মৌলিক ধ্বনি কয়টি? কারো জানা আছে? জানা থাকলে কমেন্ট করুন। ওকে, গুড, ভেরি গুড। রাজিয়া খাতুন উত্তর দিয়েছেন 37টি। ইয়েস, 37টি। মৌলিক ধ্বনি কয়টি? 37টি। কমেন্ট করুন। মৌলিক ধ্বনি কয়টি? 37টি। কমেন্ট করুন। মৌলিক ধ্বনি 37টি। জাস্ট 37টি লিখুন, কমেন্ট করুন, ওরা কিন্তু ভালো মনে থাকবে। 37টি মৌলিক ধ্বনি, 37টি। ওকে, এইবার দেখুন যে আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা পড়ার আলোচনায়, মানে যা আলোচনা করলাম বলেন এটা অতিরিক্ত আলোচনা ধরতে পারেন। আমরা এইবার মূল আলোচনায় চলে যাচ্ছি। এত সময় আমরা অতিরিক্ত আলোচনা করলাম, এটুকু ধরতে পারেন। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। যেহেতু আমাদের আজকের মূল টপিক ছিল ধ্বনি, তার মানে আমাদের মনে হয় ধ্বনি কিছুটা আমরা জানলাম, ধ্বনি সম্পর্কে কিছুটা আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে বর্ণ সম্পর্কে। তাহলে দেখুন, এই যে বর্ণ, কেবলই সংজ্ঞা দিয়ে আসলাম। বর্ণটি কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক বর্ণ। ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে বর্ণ বলে। তাহলে বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। আচ্ছা বলুন তো, বর্ণ কত প্রকার? এটা তো সবারই পারার কথা। কমেন্ট করুন, বর্ণ কত প্রকার? লাইভে তো অনেকেই আসছিলেন, সবাই ঘুমায় গেলেন নাকি? 5 জন হয়ে গেছে, কিন্তু যুক্ত হওয়ার সময় তো দেখলাম অনেকেই ছিল। ভেরি গুড। কুমার, লাবু মিয়া সবাই উত্তর করছেন।
যে বর্ণ মূলত হচ্ছে কত প্রকার? বর্ণ মূলত হচ্ছে 2 প্রকার। তাহলে বর্ণ মূলত কত প্রকার? বর্ণ মূলত হচ্ছে 2 প্রকার। বর্ণ কত প্রকার? বর্ণ হচ্ছে 2 প্রকার। বর্ণ হচ্ছে 2 প্রকার। কি কি? স্বরবর্ণ, আর একটা হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। তাহলে বর্ণ কত প্রকার? বর্ণ হচ্ছে 2 প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ ধাতব লিখিত চিহ্নকে স্বরবর্ণ বলে, ব্যঞ্জন ধ্বনি লিখিত চিহ্নকে মূলত ব্যঞ্জন বর্ণ বলে। ওকে, এত বাচ্চাদের পড়ান, আমরা না পড়াই, আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার? এইবার বলুন, এখান থেকেই গুরুত্বপূর্ণ, মানে প্রশ্ন থাকবে আর আমরা কনফিউজড হয়ে যাব। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার বলুন তো? আমরা বর্ণ যে 2 প্রকার অধিকাংশ শিক্ষার্থী জানি, কিন্তু মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার এইটা হয়তো বা অনেকেরই জানা নাই। তো আপনারা যারা জানেন কমেন্ট করুন। আচ্ছা, ভেরি গুড লাবু মিয়া। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার? 3 প্রকার। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার? 3 প্রকার। দেখুন, মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার? 3 প্রকার। প্রথমেই রয়েছে কি? মাত্রাহীন বর্ণ দেব। প্রথমেই মাত্রাহীন বর্ণ। এরপরে রয়েছে হচ্ছে 2 নাম্বার অর্ধমাত্রা বর্ণ। অর্ধমাত্রা বর্ণ। মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রা বর্ণ। মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রা বর্ণ। আর আরেকটা আছে হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ। পূর্ণমাত্রা বর্ণ। তাহলে মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রা বর্ণ আর পূর্ণমাত্রা বর্ণ। মাত্রাহীন বর্ণ রয়েছে, অর্ধমাত্রা বর্ণ, পূর্ণমাত্রা বর্ণ। এইবার দেখুন, মাত্রাহীন বর্ণ কয়টি বলুন তো? মাত্রাহীন বর্ণ কয়টি বলুন তো? ওকে, মাত্রাহীন বর্ণ 10টি। আমি মনে রাখার একটা উপায় বলে দেব, ইনশাল্লাহ কখনোই ভুল হবে না, দেখবেন। অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্ধমাত্রা বর্ণ কয়টি বলুন তো? 8টি। ওকে, পূর্ণমাত্রা বর্ণ কয়টি? পূর্ণমাত্রা বর্ণ কয়টি? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা বর্ণ 8টি, পূর্ণমাত্রা বর্ণ 32টি। দেখুন, এক কথায় আমরা তো এটা গোলায় ফেলি, তো কোনো কিছু আসলে, আর আমি অনেক সিস্টেম করলাম যে আসলে কিভাবে মনে রাখা যায়, কিভাবে মনে রাখা যায়, কিন্তু দেখা যায় কি ওই দিন শেষে আমি নিজেও অনেকবার গুলিয়ে ফেলছি, মনে রাখতে পারি না। মানে মাত্রাহীন বর্ণ, মানে পূর্ণমাত্রা তো কখনো ঝামেলা সৃষ্টি করে না, ঝামেলা সৃষ্টি করে এই মাত্রাহীন আর হচ্ছে অর্ধমাত্রা। তো পরে আমি কোনোভাবে যখন চিহ্ন কোনো কিছু আইডেন্টিফাই করে বুঝলাম না, তখন জাস্ট একটা কথা মাথায় আসলো, কিছু সাংস্কৃতিক চিহ্ন দিয়ে আমরা মনে রাখতে পারি। সাংস্কৃতিক চিহ্ন বলতে পারেন এটা। কিভাবে? দেখুন, এই যে মাত্রাহীন বর্ণ, দেখুন তো আমরা যখন দীর্ঘিকার ব্যবহার করি এভাবে ব্যবহার করি না। দীর্ঘিকারটা মানে কি উপরে কিন্তু একটা শূন্যর মতো আসে, তাই না? এই যে মাত্রাহীন, এই মাত্রাহীন এর মূল বিষয়টা হীন, যেখানে আমরা দীর্ঘি পাই। আর দীর্ঘিকার মানে কি? দীর্ঘিকার মানে কিন্তু একটা শূন্যের মতো জায়গা দখল করে। তার মানে কি 10টি, যেহেতু একটা শূন্য লাগবে
আর 10 লিখতেও শূন্য লাগবে, এর কারণে আমরা বলবো কি 10টি। অর্ধমাত্রা, দেখুন এই যে এইভাবে কিন্তু অর্ধমাত্রার ধয়ের এটা কিন্তু আকারটা এইভাবে দিতে হয়, তাই না? সো আমরা কি করব, এই যে 8, জাস্ট এইভাবে আমরা ওই আকারটা দিতে 8 লিখে দেব। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন জাস্ট এইটুকু একটু কল্পনা করবেন, দেখবেন কখনোই আপনাদের মনের মধ্যে কনফিউজড হবে না। জাস্ট এটা একটু কল্পনা করার সময় একটু কল্পনা করবেন, অন্য কিছু না। কিন্তু আমি কি বুঝাইতে পারছি এই বিষয়টা? যে মাত্রাহীনের যে দীর্ঘিকারটা আছে, দীর্ঘিকারটা কিন্তু শূন্যের মতো, তাহলে 10 লিখতে শূন্য লাগে। আর অর্ধমাত্রা একটা বাঁকা যে একটা জায়গা আছে, তার মানে 8-এর মধ্যে কিন্তু বাঁকা লাগবে, 8টাকে বাঁকিয়ে তারপরে লিখতে হবে। সুতরাং অর্ধমাত্রা কয়টি? 8টি। আর পূর্ণমাত্রা বর্ণ কয়টি? পূর্ণমাত্রা বর্ণ 32টি। পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 32টি। এখন আমরা একটু বর্ণগুলো দেখে নিই, চলুন। দেখুন মাত্রাহীন যে বর্ণ রয়েছে, আপনারা আমার এর কথা কি বুঝতে পারছেন? স্বরবর্ণ, মাত্রাহীন বর্ণ আমরা কয়টি পড়লাম তাহলে দেখুন। মাত্রাহীন বর্ণ কয়টি পড়লাম তাহলে? 10টি পড়লাম। মাত্রাহীন বর্ণ 10টি। মাত্রাহীন বর্ণ 10টি। এর মধ্যে রয়েছে স্বরবর্ণ, স্বরবর্ণ রয়েছে 4টি। মাত্রাহীন বর্ণ 10টি, এর মধ্যে স্বরবর্ণ রয়েছে 4টি। এ, ওই, ও, ও, মানে শেষের 4টা। শেষের 4টা হচ্ছে মাত্রাহীন বর্ণ। 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 এরপরে দেখুন ব্যঞ্জন বর্ণ রয়েছে। আপনারা আমার ক্লাসটি কি বুঝতে পারছেন? ভালো লাগছে কিনা একটু কমেন্ট করবেন। যে না ঠিক আছে, তাহলে 4টা গেলে বাকি থাকে আর কয়টা? 6টা। যদি ক্লাস বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, তাহলে আমার কিন্তু আপনাদের ক্লাসগুলো নিতে কিন্তু একটু বেশি ভালো লাগবে, তাই না? ক্লাসগুলো নিতে কিন্তু একটু বেশি ভালো লাগবে, সবাই কমেন্ট করবেন। তাহলে স্বরবর্ণ 4টি, ব্যঞ্জন বর্ণ কয়টি? 6টি। স্বরবর্ণ 4টি, ব্যঞ্জন বর্ণ কয়টি? 6টি। অর্ধমাত্রা বর্ণ, দেখুন এই অর্ধমাত্রা বর্ণ, অর্ধমাত্রা বর্ণ আমরা কি পেলাম? যেহেতু একটু বাঁকা করে লিখতে হয় অর্ধ, এই যে এইখান থেকে আমরা আসবে 8টি। তাহলে অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। তাহলে অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। স্বরবর্ণ একটি রয়েছে, স্বরবর্ণ রয়েছে একটি, স্বরবর্ণ রয়েছে একটি, সেটা হচ্ছে কি? রি। এই রি আপনাদের মনে রাখার উপায় বলে দেবো ইনশাল্লাহ। রি, দেখুন ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ রয়েছে কি? ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে খ, গ, খ, গ, ন, থ, ধপস, এভাবে করবেন। রি, খ, গ, ন, থ, ধপস মানে কি? এইভাবে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু মনে থাকবে যে রি, খ, গ, ন, থ, ধপস করে পড়ে গেল। রি, খ, গ, ন, থ, ধপস করে পড়ে গেল। তাহলে রি, খ, গ, ন, থ, ধপস করে পড়ে গেল অর্ধমাত্রা বর্ণ। রি, খ, গ, ন, থ, ধপস করে পড়ে গেল। রি, খ, গ, ন, থ, ধপস করে পড়ে গেল। এবার আমরা পূর্ণ মাত্রাতে চলে যাব, পূর্ণ মাত্রাতে চলে যাব। পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা, দেখুন পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা দেখুন
পূর্ণমাত্রা টোটাল আমরা কয়টি পড়লাম? 32টি। এর মধ্যে রয়েছে 6টি রয়েছে কি? 6টি রয়েছে স্বরবর্ণ। 6টি রয়েছে স্বরবর্ণ। 6টি রয়েছে স্বরবর্ণ। আর বাকি থাকলে তাহলে কয়টি? 26টি। 26টি রয়েছে ব্যঞ্জন বর্ণ। তো এই যে আপনারা বাদ বাকিগুলোই মনে করেন যে গান আপনার পূর্ণমাত্রা। তবে হ্যাঁ, আপনার প্রথম স্বরেও থেকে দীর্ঘকার পর্যন্ত স্বরেও আপনাদের একটা বিষয় কি, যে এগুলোই কিন্তু পূর্ণমাত্রা বর্ণ। 6টি দেখুন, প্রথম 6টি কিন্তু পূর্ণমাত্রা। স্বরবর্ণের শেষের, মানে একটু লক্ষ্য করুন এই জায়গায়, যে স্বরবর্ণের শেষের 4টি ছিল কি? মাত্রাহীন বর্ণ। স্বরবর্ণের শেষের 4টি ছিল, স্বরবর্ণের শেষের 4টি ছিল, একটু লক্ষ্য করুন, স্বরবর্ণের শেষের 4টি ছিল কি? মাত্রাহীন। ছিল মাত্রাহীন। এ, ওই, ও, ও। আর পূর্ণমাত্রা বর্ণ প্রথম 6টি। তাহলে পূর্ণমাত্রা বর্ণ প্রথম 6টি। তাহলে পূর্ণমাত্রা বর্ণ প্রথম 6টি। এইবার বলুন, মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রা বর্ণ সম্পূর্ণ ক্লিয়ার কিনা? আমরা পরবর্তী টপিকে চলে যাব, কিন্তু মানে স্বর ধ্বনির যে বিষয়গুলো রয়েছে সেগুলোর আমরা একটু আলোচনায় চলে যাব। ক্লাসটা বড় হবে, আজকের ক্লাসটা অনেকটা বড় হবে, সবাই ধৈর্য সহকারে করতে হবে। কমেন্ট করুন। মাত্রাহীন বর্ণগুলো মানে মাত্রার ভিত্তিতে যে বিভাগটা রয়েছে এখানে আপনারা ক্লিয়ার কিনা? ওকে, আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। এখন আমরা স্বরধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই মনে হচ্ছে ক্লাস চালু রেখে ঘুমায় গেছেন মনে হয়। হতে পারে 2 আওয়ার প্লাস হতে পারে, টপিকটা অনেক বড়, তবে শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, তনু এক্সপ্লেনেশন ক্লিয়ার। ওকে, তাহলে আমরা স্বরধ্বনিতে চলে যাই। আচ্ছা, স্বরধ্বনি তো আপনাদের শেখাতে হবে না, স্বরধ্বনি মোট 11টি। তাহলে উচ্চারণের স্থান অনুসারে আমরা এই স্বরধ্বনিটা দেখে নেব। উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনি দেখে নেব। আচ্ছা, জাকি, আসি ম্যাম, এই কমেন্ট করবেন, থাকলেই তো ভালো লাগে, আপনারা থাকলেই যে ভালো লাগে। ওকে, তাহলে দেখুন, উচ্চারণের স্থান অনুসারে জিহ্বামূলীয় বা কণ্ঠবর্ণ, উচ্চারণের স্থান অনুসারে জিহ্বামূলীয় বা কণ্ঠবর্ণ, আমি একদম বেসিক সহ করে দিচ্ছি, আশা করি যদি পুরো ক্লাসটা করেন এবং নোট করেন এর বাইরে পড়তে হবে না, জাস্ট এটুকু বলবো যে এর বাইরে পড়তে হবে না ইনশাল্লাহ। জিহ্বামূলীয় বা কণ্ঠবর্ণ কোনটি? দেখুন, স্বরে এইখানে একটা বিষয় আছে, প্রথমে আমি লিখে নেব সবগুলো, তারপরে বলবো টেকনিকটা। এরপরে তালব্য। আচ্ছা, আমি এক লাইনে লিখি, বেশি ভালো হবে।
জিহ্বামূলীয় বা কণ্ঠবর্ণ। জিহ্বামূলীয় বা কণ্ঠবর্ণ হচ্ছে দুইটি, সেটা হচ্ছে স্বরেয়, স্বরিয়া। এরপরে দেখুন তালব্য বর্ণ দুইটি। তালব্য বর্ণ আবার হচ্ছে দুটি আছে, সেটি হচ্ছে তালব্য বর্ণ দুইটি আছে, সেটি হচ্ছে রস্বইকার, রস্বই আর হচ্ছে দীর্ঘই। ওকে। ওষ্ঠবর্ণ, দীর্ঘই। এরপরে দেখুন মধ্যবর্ণ বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। একটু লক্ষ্য করবেন, আমি পরে বলবো, কথা বলবো পরে, আগে লিখে নেই। রিকার মানে রি আর কি, শুধু কার হয়ে যাচ্ছে। কণ্ঠ তালব্য বর্ণ। কণ্ঠ তালব্য বর্ণ হচ্ছে এ ওই। এরপরে দেখুন কণ্ঠ ওষ্ঠবর্ণ হচ্ছে ও ওই। এই যে দেখুন এইখানে মূলত হচ্ছে আমরা একটা স্বরেয় স্বরেয়ার চার্ট তৈরি করেন। ধরেন আপনারা মানে বাসায় সুন্দর করে লিখবেন। প্রথমে স্বরেয় স্বরেয়া হস্যই দীর্ঘই উষুদ দীর্ঘ রি এ ওই ও ও। দেখেন সম্পূর্ণ 11টা বর্ণ লিখে নিলেন। মানে উচ্চারণের স্থান যখন আপনি আইডেন্টিফাই করবেন, তখন যদি আপনি সম্পূর্ণ অক্ষরগুলো মানে বর্ণগুলো যদি লিখে নেন, এরপরে বর্ণ, অক্ষর না এটা বর্ণ, বর্ণগুলো যদি লিখে নেন, এরপরে দেখেন কথা বলার সময় আমরা কিন্তু পড়ে এসেছি সবচেয়ে সচল এবং সক্রিয় অংশ হচ্ছে জিহ্বা। তাহলে জিহ্বা বা কণ্ঠ, জিহ্বা বা কণ্ঠ কথা বলার সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেটা আমরা মনে মনেই ফিল করে নেব। এইবার যদি আপনি মনে মনে ফিল করে নেন কণ্ঠবর্ণ, তাহলে দেখুন প্রথমে আপনি কথা বললেই তো বলবে, মানে যখন কেউ কথা বলে তার কি বলি, ওর কণ্ঠটা অনেক সুন্দর, তাই না? ওর কণ্ঠটা একদম বাজে, আমার কণ্ঠটা যেরকম ধরেন বাজে, তো কণ্ঠটা একদমই বাজে, এরকম কথা বলি। তাহলে কি উচ্চারণের অনুসারে যে প্রথমেই আমরা উচ্চারণটাকে করতে কিন্তু কণ্ঠের প্রয়োজন হয়, তাই না? তাহলে কণ্ঠ বর্ণ প্রথমেই স্বর স্বরেয়া দুইটা করে নেবেন। এরপরে দেখুন কথা বলার পর কণ্ঠের পর আসে কি তালব্য বা তালু, তালব্য বা তালু। তালু দেখুন তালু, এই যে জিহ্বার পরে যে তালু আমরা বলি, এই যে তালব্য থেকে বর্ণ হচ্ছে দুইটা, মানে জিহ্বার পরে আমরা তালব্যর স্থান দেব, মানে একটু গুছিয়ে দিবেন। এরপরে দেখুন ওষ্ঠ বর্ণ, মানে তালব্যর পরে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে আমাদের ওষ্ঠ দরকার, তাহলে এখানে হুস্য দীর্ঘ। এরপরে দেখুন একটা বিষয় দেখুন, মধ্য মাঝে যার স্থান সে হচ্ছে রিকার, মাঝের স্থান রিকার, মাঝে যে রয়েছে সে হচ্ছে রিকার, মাঝে হচ্ছে রি, একটা কথাই বলবেন মাঝে হচ্ছে রি। এরপরে দেখুন মানে মূল যে আকর্ষণীয় বিষয় এটাই, জাস্ট এই কণ্ঠ নেবেন, কণ্ঠ নেওয়ার পর তালব্য, কণ্ঠ তালব্য এ ওই, কণ্ঠ ওষ্ঠ ও ও। তার মানে কি প্রথমে আমাদের মনে রাখতে হবে প্রথমে কণ্ঠ বর্ণ দুইটা, তালব্য বর্ণ দুইটা, ওষ্ঠ বর্ণ দুইটা, মানে সরাসরি তো পারেন সিরিয়ালি লিখে যাবেন কণ্ঠ বর্ণ দুইটা, তালব্য বর্ণ দুইটা, ওষ্ঠ বর্ণ একটি, ওষ্ঠ বর্ণ দুইটি, মূর্ধন্য পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ একটি। এরপরে কণ্ঠ তালব্য কণ্ঠ ওষ্ঠ, মানে যা উপরের এই তিনটা মনে রাখলে হয়ে যাবে কণ্ঠ তালব্য কণ্ঠ ওষ্ঠ, কণ্ঠ তালব্য কণ্ঠ ওষ্ঠ, জাস্ট কণ্ঠ তালব্য কণ্ঠ ওষ্ঠ। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন কিনা এখন একটু কমেন্ট করুন যে আপনাদের এই উচ্চারণের স্থান অনুসারে স্বরবর্ণ ক্লিয়ার কিনা। ক্লিয়ার না হলে বলবেন, আমি আরো আলোচনা করব দরকার হলে।
প্লিজ কমেন্ট করবেন সবাই। আচ্ছা, লাবু মিয়া বলছেন ক্লিয়ার। আর কেউ আছেন? আর দু একজন করেন, কমেন্ট করেন। আছেন তো দেখতেছি। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। ওকে, দেখুন এই যে এখন যে জায়গাটা আলোচনা করব সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে এত সময় আলোচনা করলাম, এর মধ্যে এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ধরে নিতে পারেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরে নিতে পারেন। সেটা হচ্ছে হ্রস্ব স্বর কয়টি। আপনাদের জানা থাকলে কমেন্ট করুন, হ্রস্ব স্বর কয়টি। এরপরে দীর্ঘ স্বর কয়টি। এই দুইটা জায়গা অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা জায়গা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্ধস্বর কয়টি। এই জায়গাগুলো, যে জায়গাগুলো আমি এইমাত্র দিচ্ছি, এইগুলো কিন্তু মনে করেন যে মানে আপনার পুরো বইয়ের আলোচনাও বলতে পারেন। এই তিনটা থেকে মানে 3-4টা থেকে কিন্তু একটা থাকবেই, আমি এখন যেগুলো লিখবো। স্যার জায়গা হচ্ছে না, তবে আরো দুইটা লিখবা। আচ্ছা, ওই দুটো আমরা পরেই লিখি, এটুকু থাক। দেখুন এই যে হ্রস্ব স্বর কয়টি? 4টি। দীর্ঘ স্বর কয়টি? 7টি। অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনিও 7টি। দেখুন, মনে রাখার উপায় ইনশাল্লাহ বলে দেব। যখন আপনারা হ্রস্ব স্বর পড়বেন তখন একটু চিন্তা করেন, স্বরধ্বনি দিয়েই তো আমরা হ্রস্ব স্বর বের করব। তাহলে প্রথমে কম লাগবে, মানে স্বর হবে অল্প। এই স্বর মানে তো অল্প, আর দীর্ঘ মানে তো বেশি। তাহলে প্রথমে মনে করেন আমরা স্বরটা অল্প দেব এবং পরে আমরা স্বরটা বেশি দেব। প্রথমে স্বর অল্প দেব, পরে স্বর বেশি দেব। সেইখান থেকে একটু লক্ষ্য করুন আমরা কি করব। দেখুন স্বরেও, আমরা ভিন্ন কালার নেই, একটু লক্ষ্য করবেন এই জায়গায়, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন স্বরেও, আচ্ছা স্বরেও স্বরেয়া দুইটা বর্ণ লেখেন তো, মানে কাছাকাছি দুইটা বর্ণ। যদি বলেন কোনটাতে আপনার স্বর কম লাগছে বলুন তো। স্বরেয় এবং স্বরেয়া কোনটাতে আপনার স্বর কম লাগছে কমেন্ট করবেন। দেখুন এরপরে হ্রস্বইকার, দীর্ঘইকার, কোনটাতে আপনার স্বর কম লাগছে এই দুইটার মধ্যে একটু নিজেরাই ভাবুন। তারপরে কোনটাতে আপনার স্বর কম লাগছে একটু ভাবুন, একটু ভাবুন। মানে আমি এক কথায় সরাসরি লিখে গেলাম রি পর্যন্ত। দেখুন এইবার একটু যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন কি যে আপনার স্বরেও স্বরেয়া, এটাতে স্বর কম লাগছে আর এইটাতে স্বর বেশি লাগছে। সো আমরা এটাকে মুছে দিলাম। দেখুন এইটাতে স্বর কম লাগবে, এইটাতে স্বর বেশি লাগবে, মুছে দিলাম। এইটাতে স্বর বেশি লাগবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আপনার 4টে বর্ণ রয়ে গেল। এখন কিন্তু আপনার আর মুখস্থ করতে হইল না, জাস্ট সরাসরি আর লিখবেন, এরপরে আইডেন্টিফাই করবেন মনে করেন। তাহলে এখন কিন্তু আপনার আর মুখস্থ করতে হবে না, মূল কথা এটাই আসবে। আপনি স্বরেও লেখে স্বরেয়া কস দিবেন, স্বরেয়া হবে না, রস্বই দীর্ঘই হবে না,
হুস্রু হবে দীর্ঘইকার, হবে না রি। ঠিক এভাবে যে প্রথমে স্বর বেশি আসে, কম আসে, পরে স্বর বেশি আসে, প্রথমে স্বর কম আসে, পরে স্বর বেশি আসে, তাহলে কিন্তু মুখস্থ করতে হলো না। তাহলে হ্রস্ব স্বর কয়টি? 4টি। ঠিক এভাবে আমরা পড়ব। কেমন? এরপরে দেখুন দীর্ঘ স্বর। তাহলে দেখুন এই সেম সিস্টেমে আমরা দীর্ঘ স্বরটাও বের করতে পারবো। সেম সিস্টেমে আমরা দীর্ঘ স্বরটাও বের করতে পারবো। কিভাবে? দেখুন সেই স্বরেও, তাহলে স্বরেও তো কম, তাহলে এটা হবে না। স্বরে এত বেশি, তার মানে এইটা হবে, তাই না? এরপরে দেখুন, আচ্ছা ঠিক এভাবেই আমরা যদি বলে যাই, তাহলে স্বরেও হবে না, স্বরেয়া হবে, যেহেতু দীর্ঘ স্বর, এটা কচ। আচ্ছা দেখুন জাস্ট লেখে লেখে পড়বেন, তাহলে পরেটা কিন্তু হয়ে যাবে দীর্ঘ স্বর, এটা কচ যাবে। এ দীর্ঘ স্বর দেখুন, স্বরেয়া বলতে বেশি সময় লাগছে, মানে রস্বই থেকে দীর্ঘই বলতে বেশি সময় লাগতেছে, পুষ্য থেকে দীর্ঘই বলতে বেশি সময় লাগতেছে। এইবার তো রি তো আমরা আসলে নিয়েছিলাম একবার, তাই না? তারপরে কি বাঁচলো? কি এ ওই, ও ও, এগুলো সবগুলো কি দীর্ঘইকার। এ ওই ও, যেহেতু আমরা 7টি বর্ণ, তাহলে আমরা স্বরেও স্বরেয়া দীর্ঘইকার, এ ওই ও ও, এই 7টি কি? এই 7টি হচ্ছে দীর্ঘ স্বর, এই 7টি হচ্ছে দীর্ঘ স্বর। এইবার বলুন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। ওকে, এইবার দেখুন আমরা স্বরধ্বনি পড়ব। স্বরধ্বনি 4টি। কি কি ধ্বনি? মনে রাখার টাফ হয়ে যায়, তাই না? স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, ইনশাল্লাহ এরপর থেকে আর ভুলে যাবেন না। জাস্ট বুঝে বুঝে পড়বেন, ইনশাল্লাহ ভুলে যাবেন না। ধরুন অর্ধ স্বরধ্বনি বলছে যে আচ্ছা অর্ধ স্বরধ্বনি বর্ণ কোনগুলো, মানে এভাবে জিজ্ঞাসা করেন, তখন ধরেন এটাকে মানুষ ভাবেন, মানে অর্ধ স্বরধ্বনিকে একটা মানুষ ভাবেন। তো এই মানুষটা একজন মানুষকে জিজ্ঞাসা করছে যে আমি নিজেই অর্ধ স্বরধ্বনি, এখানে কে কে অর্ধ স্বরধ্বনি বর্ণ হচ্ছে, এভাবে মানে কথোপকথন হচ্ছে। তখন সে মানে ওই বাহিরের মানুষটা উত্তর দিচ্ছে কে, যে তুমি নিজেই, মানে ইউ, ধরেন অর্ধ স্বরধ্বনি বলতেছে ইউ, তুমি, এ, মানে 4জন একসাথে দাঁড়ায় আছে, এ এ ও, মানে এও। কথা কি বুঝতে পেরেছেন? ধরেন 4 ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে, 5 ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে আছে, তো এই অর্ধ স্বরধ্বনি বর্ণ জিজ্ঞাসা করছে যে তুমি বলো যে অর্ধ স্বরধ্বনি বর্ণ কোনটি। সে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে ইউ, এ ও, মানে ব্যক্তিকে দেখিয়ে বলছে এ ও তুমি, এ ও তুমি, এ ও তুমি যাবে, এভাবে মনে করেন এ ও তুমি যাবে, এ ও তুমি যাবে, এ ও তুমি যাবে, অর্থাৎ কোথায় যাবে, কে কে যাবে। তার মানে এরকম একটা প্রশ্ন আসবে যে অর্ধ স্বরধ্বনি ধ্বনি বলছে কে কে যাবে, তখন কে একজন বলছে এ যাবে, ও যাবে এবং তুমি যাবে, মানে ইউ যাবে, এ ও ইউ। তাহলে এভাবে বলবেন যে এ ও ইউ, তার মানে কি এ ও রস্বই হুস্যু হচ্ছে অর্ধ স্বরধ্বনি বর্ণী, এ ও ইউ, এ ও ইউ অর্ধ স্বরধ্বনি বর্ণ। এইটা কিন্তু 5 স্টার, ইনশাল্লাহ কোনো না কোনো পরীক্ষায় আপনারা কমন পেয়ে যাবেন। বলুন অর্ধ স্বরধ্বনি বর্ণকে আর ভুলে যাবেন? এ ও ইউ, এ ও ইউ অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি হচ্ছে এ ও ইউ।
জাস্ট ক্লাসগুলো তুলে রাখবেন, নোট করে রাখবেন, বারবার বলছি। এরপরে দেখুন মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরেয়, স্বরেয়া। এই জায়গাটাতে একটু প্রবলেম হয় আপনাদের, তো এইভাবে লিখবেন, মানে এটা ছন্দ টাইপের। ও আ এ, রস্বই হুস্যু, এরা আবার সাদৃশ্য আছে দেখবেন, রস্বই আর হুস্যু, দীর্ঘই আর দীর্ঘই, মানে এইগুলোর মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। তারপরে এ ও, এভাবে লিখবেন পড়ার সময়টা। স্বরধ্বনি যখন পড়বেন, মৌলিক স্বরধ্বনি যখন পড়বেন এভাবে লিখবেন। তাহলে কি লিখবেন? স্বরেয়, স্বরেয়া, আ, ইউ, এ, ও। দেখুন এই যে এই 4টা কি ছিল বলুন তো? এই 4টা ছিল কিন্তু হচ্ছে কি অর্ধ স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি যখন আসবে ও আ এ ইউ এ ও, এভাবে পড়বেন। ইউ এ ও, ও আ এ ইউ এ ও, মানে এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এ দেখুন একটা ছকের মধ্যে এইটা কিন্তু কি, এটা কিন্তু অর্ধ স্বরধ্বনি, আর এই সেম সবগুলো নিয়ে কিন্তু কি মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি বুঝতে পেরেছেন? এইখানে ক্লিয়ার কনসেপ্ট? ওকে, এরপরে আমরা চলে যাব যৌগিক স্বর বা দ্বিস্বর, সন্ধিস্বর। এই পরীক্ষায় মানে 2025 সালে মনে হয় 5 থেকে 7টি প্রশ্ন মনে হয় অলরেডি চলে এসেছে এই প্রশ্নগুলো, যে মৌলিক স্বর ধ্বনি বা দ্বিস্বর সন্ধিস্বর বর্ণ কয়টি, মানে সরি যৌগিক যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি অথবা দ্বিস্বর বলা হয়, আবার একেই সন্ধিস্বরও বলা হয়, সন্ধিস্বরও বলা হয়। তাহলে যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বর, সন্ধিস্বরও বলা হয়। যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বর, সন্ধিস্বরও বলা হয়। তাহলে যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বর, সন্ধিস্বর কয়টি বর্ণ? এখানে একটু কনফিউজড হয়ে যাবেন। এইখানে যৌগিক স্বরধ্বনি কিন্তু হচ্ছে 25টি, কিন্তু আপনাকে যদি বলা হয় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি, অর্থাৎ যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি, বর্ণ কয়টি? যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? 2টি। কয়টি? 2টি। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? 2টি। দেখুন যদি বলা হয় যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বর বা সন্ধিস্বর কয়টি, তাহলে 25টি, কিন্তু দ্বিস্বর বর্ণ, সন্ধিস্বর বর্ণ, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ এগুলো কি 2টি। আর এই 2টা বর্ণ কি? এই 2টা বর্ণ হচ্ছে ওই। এই ও এর মধ্যে যৌগিক কেন বলা হয়েছে? কারণ এর মধ্যে লুকায়িত রয়েছে স্বরেয় প্লাস রস্বই। এরপরে দেখুন ও ও ও এর মধ্যে লুকায়িত রয়েছে হচ্ছে স্বরেয়, এবং দেখুন আমি এই যে বলে দিচ্ছি এগুলো কিন্তু হচ্ছে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, যে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বর, যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বর, সন্ধিস্বর আশা করি বুঝতে পেরেছেন। যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বর, সন্ধিস্বর আশা করি বুঝতে পেরেছেন। এইবার দেখুন মানে বিসিএস এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে এইটা 46তম
45তম, মানে সকল পরীক্ষায় এসেছে এই জায়গা থেকে। মানে বিসিএস এ সকল, মানে একটা ছক থেকে বিসিএস এ খুব খুব প্রশ্ন আসছে, একটা ছক থেকে বিসিএস এ খুব খুব প্রশ্ন আসছে। আমরা সেই ছকটা এখানে দিয়ে দেব। দেখুন, খুব গুরুত্বপূর্ণ এটা। এই ছকটি থেকে খুবই প্রশ্ন আসবে, কিন্তু এই ছকটি থেকে খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস এ কিন্তু অলরেডি বারবার এখান থেকে প্রশ্ন আসে, অলরেডি বারবার এখান থেকে প্রশ্ন আসে। সবাই 2 ঘন্টা ক্লাস করতে পারেন না, চাকরি পাবেন কি করে আল্লাহই জানে। যে হোক, জীবের অবস্থান, জীবের উচ্চতা, প্রথমে জীবের উচ্চতা, জীবের উচ্চতা, জীবের অবস্থান, জীবের অবস্থান, ঠোঁটের অনত, মানে ঠোঁটের জায়গা আর কি, এটা ঠোঁট। ওকে, দেখুন এই জীবের অবস্থান আবার একটু 3 রকম রয়েছে। এখানে রয়েছে হচ্ছে আপনার সম্মুখ, এরপরে রয়েছে মাঝে রয়েছে পশ্চাৎ, মানে মধ্য, এরপরে রয়েছে হচ্ছে পশ্চাৎ। এই ছকটা আঁকিয়ে নেবেন। এরপরে দেখুন, আমরা লেখার সময় একটু ভিন্নতা অবলম্বন করব, মানে সিস্টেম একটু অবলম্বন করব, এটা একটু লক্ষ্য করবেন। যে প্রথমে লিখবেন কি উচ্চ, দেখুন উচ্চ, উচ্চ মধ্য, উচ্চ মধ্য। এরপরে দেখুন নিচ থেকে আসবেন নিম্ন, এরপরে নিম্ন মধ্য। তাহলে মনে হবে না যে আমি কি লিখবো। লেখার সময় এই সিস্টেমটা অবলম্বন করবেন। প্রথমে লিখবেন উচ্চ, উচ্চ মধ্য, উচ্চ, উচ্চ মধ্য, নিচ থেকে আসবেন নিম্ন বা নিম্ন মধ্য, নিম্ন মধ্য। এরপরে এই পাশে চলে যাবেন, এখানে আসবেন সংবিত, সংবিত, তারপরে অর্ধ সংবিত, অর্ধ সংবিত। এরপরে নিচে আসবেন বিবৃত, তারপরে হচ্ছে অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত। দেখুন ঠিক এভাবে লিখবেন, মানে লেখার সিস্টেমের মধ্যেই কিন্তু পড়ার সিস্টেমটা লুকায়িত থাকবে। তারপরে দেখুন, তাহলে দেখুন এই যে উচ্চ, উচ্চ মানেই হচ্ছে কি, মনে করেন হুস্যকার রয়েছে, এই যে, তারপরে কি, আর এই হুস্যর সঙ্গে আমরা আর একটা বর্ণ মিলাই নিতে পারি, সেটা হচ্ছে রস্বই, তাই না? উচ্চ মধ্য, তাহলে উচ্চ মধ্য মানে মধ্যে রয়েছে, উচ্চ মধ্য রয়েছে এ আর হচ্ছে ও। নিম্ন, এবার দেখুন এই নিম্নর মধ্যে রয়েছে আ, এর নিম্ন মধ্যের মধ্যে রয়েছে এ, ও, ও। তাহলে এইখান থেকে যে ছকটা আমরা পেলাম, এইখান থেকে যে ছকটা আমরা পেলাম, সেখান থেকে কিন্তু আমরা এই ছকটা কিন্তু বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রশ্ন ঘেটে দেখেন যে 46তম, 45তম, মানে পর পর কয়েকটি বছর পরীক্ষায় এসেছে, পর পর কয়েকটি বছর পরীক্ষায় এসেছে। সো এই ছকটা কিন্তু মাস্ট আপনাদের মনে রাখতে হবে, আমি বারবার বলছি। এই ছকটা কিন্তু মাস্ট আপনাদের মনে রাখতে হবে। এভাবে প্রশ্ন আসে যে উচ্চ মধ্য বর্ণ সংবিত কোনটি, তখন কিন্তু হুস্যকার হবে। এবার বলতে পারে নিম্ন মধ্য অর্ধ বিবৃত বর্ণ কোনটি, স্বরেয়। এভাবে কিন্তু প্রশ্ন হবে। সো এই প্রশ্নগুলো অবশ্যই এই ছকটি আঁকিয়ে নিয়ে সুন্দর করে পড়ে ফেলবেন।
দেখুন আমাদের এই যে অক্ষর, আমি কথায় কথায় অক্ষর বলে ফেলছিলাম, তাই না? অক্ষর থেকেও কিন্তু প্রশ্ন অনেক আসে। অক্ষর থেকে এক পয়সায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে অক্ষর বলে। আমরা অনেক সময় মনে করি এই অক্ষর মনে হয় স্বরেয়, স্বরেয়া না, এটা কিন্তু হচ্ছে নয়, এটা মূলত বর্ণ। কিন্তু অক্ষর কোনগুলো? অক্ষর কোনগুলো? যেমন বন্ধন, দেখুন এই যে বন্ধন, এখানে কয়টি অক্ষর রয়েছে বলুন তো? বন্ধন, কয়টি অক্ষর রয়েছে বন্ধনে বলুন তো? বন ধন। তাহলে বন রয়েছে আর হচ্ছে ধন রয়েছে, তাহলে বন্ধন 1 2, তাহলে দুটি বর্ণ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, এভাবেই বর্ণ আইডেন্টিফাই করতে হয়। এখন আমরা ব্যঞ্জন ধ্বনিতে চলে যাব। এবার আমরা ব্যঞ্জন ধ্বনিতে চলে যাব। অলরেডি 1 ঘন্টার মতো ক্লাস কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের শেষ হবে না, আমাদের শেষ হবে না। তবু আমরা চেষ্টা করব 2 ঘন্টার মধ্যে এটা শেষ করে দেওয়ার, কারণ শেষ করেই দিতে হবে। প্রতিদিনের টপিক প্রতিদিন শেষ করব, আমিও শেষ করব, আপনারাও শেষ করবেন, তবেই ভালো করবেন ইনশাল্লাহ অল্প সময়ে। ওকে, নাসিক্য বর্ণ মোট কয়টি? আমি এখন একটু দ্রুত খালি লিখে যাই, আসলে এখন এত বলতে গেলে আর মনে থাকবে না, আমি দ্রুত খালি লিখে যাই এখন। দেখুন নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ 7টি, নাসিক্য বর্ণ 7টি। সবাই একটু দ্রুত খালি উঠায় নেবেন। মানে আপনাদেরকে একটা কথাই বলবো যে এটা কিন্তু নোট করবেন। এখন ক্লাস প্রথমে দেখতে পারেন, বাট অবশ্যই এটা নোট করবেন। বারবারই বলছি যে অবশ্যই এইগুলো নোট করবেন। এটা হচ্ছে নাসিক্য বর্ণ, কিন্তু নাসিক্য ধ্বনি কিন্তু আবার 3টি। নাসিক্য নাসিক্য ধ্বনি কিন্তু আবার 3টি, নাসিক্য ধ্বনি আবার হচ্ছে 3টি, নাসিক্য ধ্বনি 3টি, নাসিক্য ধ্বনি 3টি। ইয় ও আর হচ্ছে মো, নাসিক্য বর্ণ ধ্বনি, এটা হচ্ছে নাসিক্য ধ্বনি। ইয় সরি ইয় ইয় না, এটা হচ্ছে মূর্ধন্য হবে, মূর্ধন্য হবে। ওকে, বর্গীয় নাসিক্য বর্ণ আবার 5টি। বর্গীয় নাসিক্য বর্ণ একটু লক্ষ্য করবেন, বর্গীয় নাসিক্য বর্ণ আবার হচ্ছে 5টি। তাহলে দেখুন এই যে নাসিক্য বর্ণের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, আমরা অনেক সময় মনে করি যে পার্থক্য নেই। তাহলে নাসিক্য, বর্গীয় নাসিক্য বর্ণ, বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে 5টি, বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে 5টি, বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে 5টি। ইয় উয় ইয় মূর্ধন্য দন্তন্য আর হচ্ছে মো, এটি হচ্ছে বর্গীয়, বর্গীয়, এটা বর্গীয়। তাহলে নাসিক্য বর্ণ কয়টি? এখানে কিন্তু দেখছেন কতটা পার্থক্য, যে নাসিক্য বর্ণ হচ্ছে 7টি, নাসিক্য বর্ণ 7টি, নাসিক্য ধ্বনি 3টা, আর বর্গীয়, বর্গীয় বর্ণ কোনটি? আমরা তো জানি এটা, তাই না? ক খ, এই যে আপনার হচ্ছে ক খ গ ঘ ইয়, এটা হচ্ছে একটা বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ মোট 25টি রয়েছে। তো এই যে বর্গীয় বর্ণ, বর্গীয় নাসিক্য বর্ণ কয়টি? 5টি। মো, ক থেকে মো পর্যন্তকে বর্গীয় বর্ণ বলা হয়, ক থেকে মো পর্যন্তকে বর্গীয় বর্ণ বলা হয়। তাহলে ক থেকে মো পর্যন্ত নাসিক্য বর্ণ কয়টি? ক থেকে মো পর্যন্ত নাসিক্য বর্ণ কয়টি? 5টি। তাহলে নাসিক্য বর্ণ হচ্ছে 7টি, নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি, বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে 5টি। আশা করি বুঝতে পেরেছেন।
আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, এখানে আরো একটি বিষয়, আমরা একটু নাসিক্য বর্ণ আর একটা রয়েছে, আমি সেটা এখানেই বলে দিয়ে যাই, এটা বেশি বেস্ট হবে। মানে নাসিক্যর সবগুলো তথ্য শেষ করে দিয়ে যাই। অবর্গীয় নাসিক্য বর্ণ তাহলে কয়টি? অবর্গীয় নাসিক্য বর্ণ, অবর্গীয় নাসিক্য বর্ণ দেখুন, তাহলে এই 5টি যদি চলে যায়, এই 2টা রয়েছে অনাসিক্য বর্ণ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? পড়ার সময় সিস্টেম করে পড়তে হবে, তাহলে কিন্তু একবার কষ্ট করে পড়বেন, পরবর্তীতে সকল তথ্য হয়ে যাবে, সাজিয়ে গুছিয়ে হয়ে যাবে। বইতে দেখবেন এই 4টা তথ্য 4 জায়গায় দেওয়া আছে, আর 4 জায়গায় গেলে কিন্তু কনফিউজড হয়ে যাবেন। ওইখানেও নাসিক্য পড়লাম, এইখানেও নাসিক্য, 10 পেজ পর্যায়ে আবার যদি নাসিক্য পান এমসিকিউ আকারে পড়তে গিয়ে, তাহলে কিন্তু মনে রাখা কঠিন। এখানে বেসিকটা দরকার। তাহলে আমরা পাচ্ছি নাসিক্য বর্ণ 7টি, নাসিক্য ধ্বনি 3টি, বর্গীয় নাসিক্য বর্ণ 5টি, অবর্গীয় নাসিক্য বর্ণ 2টি। বুঝতে পেরেছেন কি? নাসিক্য বর্ণ ক্লিয়ার? বলুন, কমেন্ট করুন, নাসিক্য বর্ণ ক্লিয়ার কি না? আচ্ছা, বর্গীয় বর্ণ আমি কেবলই বলে আসলাম, বর্গীয় বর্ণ কয়টি বলুন তো? বর্গীয় বর্ণ কয়টি? মাত্রই বলে আসলাম, বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ কয়টি? ক থেকে ম পর্যন্ত। বর্গীয় বর্ণ কয়টি? ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ কয়টি? 25টি। তাহলে ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ 25টি। এক একটা, যেমন ক বর্গীয় বর্ণ, ক বর্গীয় বর্ণ কয়টি রয়েছে? 5টি। তারপরে কি বলুন তো, ক চ বর্গীয় বর্ণ কয়টি রয়েছে? এভাবে কিন্তু প্রথম অক্ষর দিয়েও বর্গীয় নামটি করা হয়। সো আমরা অত আলোচনায় আর যাব না, ওগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এমনি ক্লাস অনেক বড় হয়ে যাবে আজকে। ওকে, এরপরে যে প্রশ্নগুলো খুবই আসে, তারণজাত বর্ণ। তারণজাত বর্ণ, তারণজাত বর্ণ কয়টি? তারণজাত বর্ণ কয়টি? বলুন, কমেন্ট করুন, তারণজাত বর্ণ কয়টি? তারণজাত বর্ণ কয়টি? কম্পনজাত বর্ণ কয়টি? কম্পনজাত বর্ণ কয়টি? কম্পনজাত বর্ণ কয়টি? পার্শ্বিক বর্ণ কয়টি? এইগুলো আবার হচ্ছে একসঙ্গে যাবে, যে কয়টি? দেখুন, তারণজাত বর্ণ কয়টি, কম্পনজাত বর্ণ কয়টি, পার্শ্বিক বর্ণ কয়টি, এই 3টা আবার একসঙ্গে পড়ে ফেলবেন। দেখুন, আমি কিন্তু বারবারই বলছি, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে যদি স্কিপ করা যাইতো তাহলে কিন্তু এত সময় ক্লাস নিয়ে আপনাদেরকে পড়াতাম না, স্কিপ করে চলে যেতাম, তাই না? সো এইগুলো কিন্তু স্কিপ করার কোনো মানে নেই, মানে কোনোভাবেই সম্ভব না যে এইগুলো আপনারা স্কিপ করবেন। এইগুলো আপনারা স্কিপ করে চলে যাবেন, এর কোনো জায়গা নেই। এখান থেকে স্কিপ করে গেলে পরীক্ষায় ভালো আশা করা সোটাফ। আশা করে বুঝতে পেরেছেন। তাহলে তারণজাত বর্ণ 2টি, কয়টি? 2টি তারণজাত বর্ণ। দেখুন, এইখানেই কিন্তু রয়েছে একটা বর্ণ, রবীন্দ্র, মানে জাস্ট মনে করবেন যে এই তারণ জাতের মধ্যে একটা ফোঁটা তারণ জাত, মানে আমাদের জিহ্বা কিন্তু তাড়না করে, রবীন্দ্র এটা তাড়না করবে। কম্পন জাত, র, মানে র উচ্চারণ করতে গিয়ে দেখেন ভিতরে একটা কম্পন শুরু হয়, র, একটা কম্পন শুরু হবে, কম্পন জাত বর্ণ। পার্শ্বিক বর্ণ, ল, মানে সাইড থেকে, জিহ্বার সাইড থেকে উচ্চারণ হচ্ছে, দেখুন পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে অন্তঃস্থ বর্ণ।
অন্তঃস্থ বর্ণ, নোট করে নেবেন এইগুলো, আমি বারবারই বলছি। অন্তঃস্থ বর্ণ, অন্তঃস্থ বর্ণ, অন্তঃস্থ বর্ণ, অন্তঃস্থ বর্ণ কয়টি? অন্তঃস্থ বর্ণ হচ্ছে, অন্তঃস্থ বর্ণ হচ্ছে চারটি, অন্তঃস্থ বর্ণ হচ্ছে চারটি, অন্তঃস্থ বর্ণ হচ্ছে চারটি, অন্তঃস্থ বর্ণ হচ্ছে চারটি। কি এভাবে পড়বেন, উন্তুজ র ল ব, বারবার 10 বার পড়ে ফেলেন। উন্তুজ র ল ব অন্তঃস্থ বর্ণ, 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 উন্তুজ র ল ব অন্তঃস্থ বর্ণ। এভাবে বারবার বারবার পড়বেন, কমপক্ষে 10 বার বলবেন। উন্তুজ র ল ব অন্তঃস্থ বর্ণ, একবার করে টাইপ করে ফেলুন। উন্তুজ র ল ব, উন্তুজ র ল ব অন্তঃস্থ বর্ণ, টাইপ করে ফেলুন। ওকে, এরপরে আমরা বলব উষ্ম বর্ণ, আচ্ছা স্পর্শধ্বনি আর স্পর্শ বর্ণের পার্থক্যটা দেখে নেব। এরপরে আমরা দেখে নেব হচ্ছে স্পর্শধ্বনি ও স্পর্শ বর্ণ। স্পর্শ, স্পর্শধ্বনি, স্পর্শধ্বনি কয়টি আর স্পর্শ বর্ণ কয়টি? এই প্রশ্নটা কিন্তু একটা পার্থক্য রয়েছে, এখানে কিন্তু একটা প্রশ্ন এসে থাকে। দেখুন, স্পর্শ ধ্বনি কয়টি আর স্পর্শ বর্ণ কয়টি? 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 স্পর্শ ধ্বনি কয়টি, স্পর্শ বর্ণ কয়টি? স্পর্শ ধ্বনি, দেখুন স্পর্শ ধ্বনি, ধ্বনি একটু কমই হয় কিন্তু বর্ণ কিন্তু বেশি হয়, তাহলে স্পর্শ বর্ণ 25টি আর স্পর্শ ধ্বনি হচ্ছে 20টি। এই স্পর্শ বর্ণ বলতে আপনার ক থেকে ম পর্যন্ত যে বর্গীয় বর্ণগুলো রয়েছে সেগুলোকেই বলা হয় স্পর্শ বর্ণ, আর স্পর্শ ধ্বনি হচ্ছে 20টি। ওকে, এরপরে আমরা দেখে নেব, দেখুন শীষ ধ্বনি, এরপরে আমরা দেখে নেব শীষ ধ্বনি, শীষ বর্ণ, শীষ বর্ণ। দেখুন এত সুন্দর করে একত্রে সবগুলো কিন্তু সাজানো গোছানো, শুধু আপনারা পড়ে যাবেন। উষ্ম বর্ণ, যা এখন যদি আপনারা নিজেরা সংগ্রহ করতে রাখতেন, এভাবে পড়তে লাগতেন, অনেক বেশি কঠিন হয়ে যেত, অনেক বেশি কঠিন হয়ে যেত। দেখুন শীষ ধ্বনি কয়টি? শীষ ধ্বনি কয়টি? শীষ ধ্বনি হচ্ছে 2টি, স স এভাবে পড়বেন। আর শীষ বর্ণ কয়টি? শীষ বর্ণ কয়টি? 3টি, স স স এভাবে পড়বেন, তাহলে হবে স স স স, খালি এভাবে পড়বেন, স স স স এভাবে পড়বেন। এরপরে দেখুন উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ কয়টি? এভাবে পড়বেন, স স স হ। পড়ার সিস্টেমটা বুঝুন, শীষ ধ্বনি স স, শীষ বর্ণ স স স, আর শীষ উষ্ম বর্ণ স স স হ, স স স হ। মানে এরকম যদি পড়েন উষ্ম বর্ণ স স স হ, উষ্ম বর্ণ স স স হ, তাহলে শীষ ধ্বনি স স, শীষ বর্ণ স স স, আর উষ্ম বর্ণ হচ্ছে স স স হ। এভাবে পড়বেন, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। পরশ্রয়ী বর্ণ 3টি,
পরাশ্রয়ী বর্ণ তিনটি। পরাশ্রয়ী বর্ণ তিনটি। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি। পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি। তাহলে এই যে ক্লাসগুলো করছি এগুলো কিন্তু নোট করে রাখা খুবই জরুরি। এগুলো কিন্তু নোট করে রাখা আপনাদের জন্য খুবই জরুরি, আমি বারবার বলছি। আচ্ছা, এইবার দেখুন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? বলুন তো, এটা সবারই জানা হয়তো বা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলোকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? বা কয়টি করে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? তাহলে স্বরবর্ণের, যেমন আমরা কি বলি আকার, কথা বলি না, আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর কার মোট কয়টি? 10টি। কার মোট কয়টি? 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার মোট কয়টি? 10টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? ফলা। ফলা মোট কয়টি? ফলা মোট কয়টি? ফলা মোট কিন্তু 6টি। আর এই ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম, ব্যঞ্জন বর্ণ বিকল্প রূপের নাম অনুবর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। দেখুন, আজকে আমাদের মূল আরও একটি টপিক রয়েছে। এটা কিন্তু সবচেয়ে মজার আমার কাছে লাগে, সবচেয়ে কঠিন, মজার এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে। যত পড়িয়েছি আজকে, যতটা পড়ালাম তার চেয়ে ধরেন এই একটি ছকের মধ্যে অনেক অনেক পড়া হয়ে যাবে এবং এখান থেকে প্রশ্ন অনেক অনেক আসবে। জাস্ট একটি ছক আঁকাবো আমি আপনাদের জন্য। একটি ছক আঁকিয়ে দেব, যেটা আপনাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, একটু লক্ষ্য করুন, এই যে একটা ছক, এই একটা ছকে আপনাদের এই পড়াটা হয়ে যাবে। আপনারা হয়তোবা সবাই জানেন যে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি নিয়ে প্রশ্ন আসে। ঘোষ, অল্পপ্রাণ, অঘোষ, মহাপ্রাণ ধ্বনি নিয়ে প্রশ্ন আসে। তাহলে আপনারা কি করবেন? দেখুন, এইখানে
অল্প পান, এই সাইডে আছে হচ্ছে অল্প প্রাণ। একটা ছক আঁকিয়ে এই সাইডে লিখবেন অল্প পান আর এই সাইডে লিখবেন মহাপ্রাণ। উপরে লিখবেন হচ্ছে, উপরে আছে হচ্ছে অঘোষ ধ্বনি, দেখা যাচ্ছে কি নাকি উপরে উঠে গেছে লেখাটা একটু দেখেন তো। অল্প পান মহাপান অঘোষ ঘোষ, অল্প পান মহাপান অঘোষ ঘোষ, লেখাটা কি দেখা যাচ্ছে একটু কমেন্ট করুন। আমি বুঝতে পারছি না, একটু কমেন্ট করুন যে লেখা দেখা যাচ্ছে কি না। আছেন তো মনে হচ্ছে দু একজন। তিনজন তো আছেন, একটু কমেন্ট করুন। দেখুন অঘোষ ঘোষ অল্প প্রাণ মহাপান, জাস্ট এই ছকটা আঁকতে পারলেই পরীক্ষায় যখন অঘোষ ধ্বনি নিয়ে প্রশ্ন আসবে, পরীক্ষায় যখন অঘোষ ঘোষ অল্প প্রাণ মহাপান ধ্বনি নিয়ে প্রশ্ন আসবে, তখন আপনাদের কোনো সমস্যা হবে না, তখন আপনাদের কোনো সমস্যা হবে না। জাস্ট কি করবেন দেখুন, এইখানে 1 নাম্বার বর্ণ লিখতে হবে, এইখানে 2 নাম্বার বর্ণ লিখতে হবে, এইখানে বর্গীয় বর্ণের 3 নাম্বার লিখতে হবে, এইখানে বর্গীয় বর্ণের 4 নাম্বার বর্ণ লিখতে হবে। জাস্ট এই ছকটুকু কাজে লাগাবেন, জাস্ট এই ছকটুকু কাজে লাগাবেন। দেখুন এখন আপনারা নিজেরাই একটা বর্ণ টাইপ করুন তো, যে কোনো একটা বর্ণ, বর্গীয় বর্ণের মধ্যে যে কোনো একটা বর্ণ টাইপ করুন। আমি সেটাকে বলে দেব যে কোন বর্গীয় বর্ণ, ঘোষ বর্ণ নাকি অঘোষ বর্ণ, অল্পপান বর্ণ নাকি মহাপান বর্ণ, এগুলো বলে দেব। আপনি জাস্ট একটা বর্ণ আপনারা টাইপ করুন, বর্ণ টাইপ করুন, বর্গীয় বর্ণগুলো একটু টাইপ করুন। আপনারা টাইপ করবেন, আমি বলবো, মানে জাস্ট এই ছকের মধ্যে বসিয়ে আমি কথাটি বলবো, এতে কিন্তু আপনাদের বেশি মজা লাগবে। বর্গীয় বর্ণ টাইপ করুন, যে কোনো একটি বর্গীয় বর্ণ টাইপ করুন, শুধু নাসিক্য বর্ণ বাদে। আচ্ছা ক, এখানে দেখুন কটা কি বলুন তো, ক, আমি ক লিখলাম, প্রথমেই এক বর্ণ, প্রথম বর্ণই ক, তার মানে ক টাইপ করলাম। তাহলে কটা কোন বর্ণ আসলো এবার বলুন। কটা কিন্তু অল্প পান, তাই না, এই যে অল্প পানের সাইডে রয়েছে। কটা কিন্তু অঘোষের সাইডে রয়েছে, তাই না, এই দেখুন অল্প পান অঘোষ বর্ণ মিলে এলেন, অল্প পান অঘোষ বর্ণ ক। এরপর আরো বর্ণ টাইপ করুন, তাহলে ক আসলো অল্প পান। যদি বলা হয় ক বর্ণটি অল্প পান নাকি অঘোষ বর্ণ, মানে ঘোষ অঘোষ বর্ণ, তখন আপনি বলবেন অল্প পান নাকি মহাপান। ক বর্ণ কিন্তু অল্প পান আর অঘোষ বর্ণ, দেখছেন, ইজিলি উত্তর করতে পারবেন। তাহলে ক অঘোষ অল্প প্রাণ বর্ণ। এরপরে বলুন অন্য ভিন্ন বর্ণ বলুন, টাইপ করুন। টাইপ করুন ভিন্ন প্রশ্ন, আপনারা টাইপ করুন। আচ্ছা আমি একটি বর্ণ দিয়ে দিই, তাহলে আপনারা যেহেতু কেউ টাইপ করছেন না নাকি, টাইপ করুন আপনারা, মানে যে কোনো একটি বর্ণ, শুধু নাসিক্য বর্ণ বাদে, যেহেতু আমরা বর্গীয় নাসিক্য বর্ণটা নাসিক্যের মধ্যে চলে যায়, এটি অল্প পান মহাপানের মধ্যে পড়ে না। ড, আচ্ছা ট ঠ ড, আচ্ছা আপনারা ড দেখেন, এখানে আমরা যদি ট লেখি, এইখানে যদি আমরা ঠ লেখি, এইখানে আমরা লিখবো তারপরে ড। আপনারা একজন টাইপ করেছেন ট আর একজন টাইপ করছেন ঠ, তাহলে দেখুন এই যে টটা হচ্ছে অল্প পান অঘোষ ধ্বনি, আর একজন টাইপ করেছেন ঠটা হচ্ছে ঘোষ অল্প পান, ঘোষ অল্প পান। দেখেন ট ঠ ড ঢ, দেখুন তাহলে টটা হচ্ছে কি অল্প পান অঘোষ, ট ঠ ড হচ্ছে কি অল্প পান ঘোষ।
পেয়েছেন? এক কথায় এইটা যাবে এইটার সঙ্গে, দেখুন এইভাবে, এইটার সাথে এইভাবে, এইটার সাথে এইভাবে। এইরকম করে আঁকায় দিবেন, সমস্যা নেই, এটাতেও সমস্যা নেই, এভাবে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? যদি বুঝতে সমস্যা হয়, কি এই কনসেপ্টটা কি ক্লিয়ার? যখন যেটা জাস্ট এটা লিখে দিবেন, উপরে ঘোষ, নিচে অঘোষ, নিচে ঘোষ, অল্পপান মহাপান, এরপরে জাস্ট যে বর্ণ যখন যেটা সেভাবে লিখে দিবেন। দেখেন, তাহলে একসঙ্গে ঘোষ ওই চ ট ত ত প এভাবে কিন্তু মুখস্থ করতে হবে না, যে ক চ ট ত প বা বর্গীয় দ্বিতীয় বা চতুর্থ, এটা হচ্ছে গান মহাপান, এটা হচ্ছে গান অল্প পান, এভাবে কিন্তু পড়তে হবে না। জাস্ট এই ছকটা পড়লে কিন্তু পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন দেখুন, দ, আমি যদি আপনাকে ধ বের করতে বলি, আমরা কি করব? যদি আমাদেরকে ধ বের করতে বলা হয়, দেখুন তো কত নাম্বার বর্ণ ধ? ধটা কত নাম্বার বর্ণ বলুন তো? ত থ দ ধ। তাহলে ধ হচ্ছে 4 নাম্বার বর্ণ, ধ হচ্ছে 4 নাম্বার বর্ণ, তাই না? এই ধ হচ্ছে 4 নাম্বার বর্ণ। তাহলে কি মহাপান ঘোষ ধ্বনি, মহাপান ঘোষ ধ্বনি। আর যদি বলা হয় দ, যদি বলা হয় দ, তাহলে দ তো হচ্ছে, দ কত নম্বর বর্ণ? ত থ দ 3 নম্বর বর্ণ, তাহলে অল্পপান অঘোষ ধ্বনি। যদি বলেন আপনি হচ্ছে গান আপনার হচ্ছে ফ, ফ কিন্তু হচ্ছে ফ, প ফ, মানে আপনারা যদি হঠাৎ করে জিজ্ঞাসা করেন ফ কি হবে, তাহলে অঘোষ মহাপান, অঘোষ মহাপান। বুঝতে পেরেছেন? তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো বলুন সবাই। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ ধ্বনিবর্ণের এটুকু আলোচনা করলেই আপাতত ক্লাস আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন আপনারা জাস্ট বিগত সালের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবেন, বিগত সালের প্রশ্নগুলো কিন্তু একটু প্র্যাকটিস করবেন, খুব খুব কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। ওকে, তাহলে কালকে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো, কালকে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো ধ্বনি পরিবর্তন, কালকে ধ্বনি পরিবর্তন ইনশাল্লাহ। আজকে আমরা ধ্বনি ও বর্ণ শেষ করলাম, ধ্বনি ও বর্ণর যে তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেষ করলাম। কালকে আমরা ধ্বনির পরিবর্তন ঠিক সকাল 6:30টায় চলে আসবো ইনশাল্লাহ। ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন নিয়ে কালকে আসবো ইনশাল্লাহ। তাহলে কালকে দেখা হবে। আজকে ভালো থাকবেন, যতক্ষণ না আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।